সম্প্রতি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ক্রাইম থ্রিলার জনরার ওয়েব ফিল্ম অপুরুষ। মূলত ঢাকা থেকে আগত একজন নারী সাংবাদিক সিলেটের এক চা বাগানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত নারী নির্যাতনের ঘটনাকে তদন্ত করতে গেলে বেঁধে যায় বিপত্তি, আর সেখান থেকেই এগিয়ে চলে অপুরুষ ওয়েব ফিল্মের কাহিনী। চলুন জেনে নেওয়া যাক সিনেমাটির সারসংক্ষেপ। শুরুতেই আমরা একটি মেয়েকে চিঠি লিখতে দেখি। আসলে সেটা ছিল তার শেষ চিঠি। মূলত আত্মহত্যা করার আগে তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে লিখছিল সেটা। এর কারণ মূলত ছিল তার করে ফেলা একটা ভুল। ভালোবেসেছিল দীপ নামের একটা ছেলেকে, কৈশোর বয়সের ভালোবাসা। ভুল শুদ্ধ বুঝতে পারেনি, শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় সেই ছেলেটির সঙ্গে। তবে ছেলেটি মানুষ হলেও তার ভেতরে কোনো মনুষ্যত্ব ছিল না। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিডিও করে দিনের পর দিন সে ব্ল্যাকমেইল করতে থাকে মেয়েটিকে। তার সঙ্গে যখন তখন শারীরিক সম্পর্ক তো করতই, তার পাশাপাশি তার কাছ থেকে হাতিয়ে নিত প্রচুর টাকা। আর টাকা না দিলে চলত শারীরিক নির্যাতন। সম্পর্কের এই দুষ্টু চক্রে পড়ে একসময় মেয়েটি আর কোনো রকম টাকা দিতে অস্বীকৃতি জানায়। আর তখনই সেই কাপুরুষ ছেলেটি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি এন্টি কাটার দিয়ে হাত কেটে করে ফেলে আত্মহত্যা। সে ভেবেছিল নিজের পৃথিবী ছেড়ে চলে গিয়ে নিজের মা বাবাকে লজ্জার হাত থেকে বাঁচাবে, কিন্তু দেশের কিছু সাংবাদিক নামধারী ব্যবসায়ী তা হতে দেয় না। মেয়ের নগ্ন ভিডিও বের হয়েছে এবং তারপর সে করেছে আত্মহত্যা। পুরোটাই যেন তাদের কাছে রগে একটা নিউজ করার প্ল্যাটফর্ম। একের পর এক নোংরা প্রশ্ন করতে করতে তারা ঘিরে ধরে মেয়েটির বাবাকে। সন্তানহারা পিতার জন্য যা ছিল যার পর নাই বেদনাদায়ক। তবে এই সমস্ত কাটতি খোঁজা সাংবাদিকদের ভিড়ে কিছু ভিন্ন মাত্রার মানুষও আছে যারা নিজেদের পেশাকে পবিত্র ভেবে কাজ করে যায়। এরকমই একজন ছিল দৈনিক দিনের আলো পত্রিকার ক্রাইম রিপোর্টার মালিহা। তাদের সম্পাদক সানিয়াত সাহেব যতই তাদেরকে যে কোনো নিউজকে কনজিউমারের কাছে কমার্শিয়ালি প্রেজেন্ট করতে বলুক না কেন, মালিহা সবসময় সত্যটাই বের করে আনার চেষ্টা করত। এর মধ্যে তাদের কাছে একটা খবর আসে। ঘটনাটা ঘটেছে সিলেটে। সেখানে মায়া নামের এক কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে, আর সেই ঘটনায় আটক করা হয়েছে সোহেল নামের একজন গাড়ির ড্রাইভারকে। তবে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে মালিহা জানতে পারে সোহেল ছিল ইম্পোটেন্ট বা নপুংসক, অর্থাৎ যার কোনো পুরুষত্ব ছিল না। কাজেই তার পক্ষে কোনো মেয়েকে ধর্ষণ করা বিশ্বাসযোগ্য নয় মোটেও। মালিহার ধারণা পুরো ব্যাপারটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রকৃত অপরাধীকে আড়াল করা যায়। ফলে সে নিজেই ইনভেস্টিগেট করার জন্য সিলেটে চলে যায়। সিলেটের কোনো কিছুই মালিহার চেনা নেই, তাই তাকে রেল স্টেশনে রিসিভ করতে আসে স্থানীয় সংবাদকর্মী মাসুদ কিবরিয়া। কিবরিয়ার সাথেও মালিহার এটাই প্রথম দেখা। ব্যবহারে কিবরিয়া বেশ চুপচাপ প্রকৃতির হওয়ায় স্বভাবতই ঢাকার সাংবাদিক মালিহার সাথে তার তাল মিলিয়ে চলতে কষ্ট হয়। শুরুতে তারা ভিকটিম মায়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়, তবে সেখানে উপস্থিত পুলিশ তাকে ভিকটিমের সঙ্গে দেখা করতে দিতে চায় না। তারা বলে থানা থেকে অনুমতি না আনলে তারা দেখা করতে পারবে না। ফলে অনুমতি নেয়ার জন্য তারা থানায় চলে যায়। মালিহা সেখানে গিয়ে জানতে পারে আসামি সোহেল এই থানাতেই বন্দি অবস্থায় আছে। তাই সে হাসপাতালে ভিকটিমের সঙ্গে কথা বলার অনুমতির পাশাপাশি জেলে গিয়ে সোহেলের সঙ্গে দেখা করার অনুমতি চায়। তবে থানার এসআই তাকে সোহেলের সঙ্গে দেখা করতে দিতে চায় না। তার মতে এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। সিসিটিভি ফুটেজে মায়ার সঙ্গে সোহেলকে দেখা গেছে। এসআইয়ের সাথে স্থানীয় সাংবাদিক কিবরিয়াও মায়াকে ফিরে যেতে বলে। তার মতে এটা ঢাকা নয়। ঢাকাতে একজন নারী সাংবাদিককে মানুষ যেভাবে সমীহের চোখে দেখে, প্রত্যন্ত অঞ্চলে সেটা হবে না। তবে কোনো কিছু পাত্তা না দিয়ে মালিহা সরাসরি থানায় ওসির সঙ্গে দেখা করে। পরে ওসি সাহেব অনুমতি দিলে সে জেলে সোহেলের সঙ্গে কথা বলতে চায়। সোহেলকে আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় চুপচাপ বসে থাকতে দেখি। পরে সাংবাদিক কিবরিয়া বারবার ডাকায় সে সিলেটি ভাষায় নিজের কথা বলতে থাকে। সোহেল ব্যক্তি জীবনে 2টা বিয়ে করেছিল, কিন্তু তার পুরুষত্ব না থাকায় কোনো বিয়েই টেকেনি। সে চা বাগানের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যা রোজগার করে সেটা দিয়ে নিজের অন্ধ মাকে নিয়ে জীবন চালায়। যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন রাতে তারা 3 বন্ধু মিলে মদ পান করছিল।
মদ্যপ অবস্থায় গভীর রাতে অন্য বন্ধুদেরকে ছেড়ে সোহেল বাগানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তায় বাড়ি ফিরে আসছিল। পথে তার প্রস্রাবের বেগ পায়। মাতাল অবস্থায় নিচে কি আছে খেয়াল না করে সে প্রস্রাব করতে থাকে। হঠাৎ করে দেখে সে যেখানে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল ঠিক সেখানেই ক্ষতবিক্ষত অবস্থায় একটি মেয়ে পড়ে আছে। সোহেল বুঝতে পারে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। সে যখন দেখে মেয়েটি বেঁচে আছে তখন অন্য সব কিছু ভুলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। প্রথমে সে মেয়েটিকে হাসপাতালে নেয়ার জন্য রাস্তায় গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু রাতের বেলা এক মাতালকে রাস্তায় গাড়ি থামাতে দেখলে কেউ থামাবে না, সেটাই স্বাভাবিক। তখন সে একটা বাসের ধাক্কা খেয়ে আঘাত পায়, ফলে নিজেই খালি হাতে মেয়েটিকে উঠানোর চেষ্টা করলে নেশার ঘোরে খুব তাড়াতাড়ি সে বেহুশ হয়ে পড়ে। ভোরের আগে আবার তার জ্ঞান ফিরে আসে। তখন সে একটা ভ্যান নিয়ে আসে এবং নিজে চালিয়ে ধর্ষিতা মেয়েটিকে হাসপাতালের সামনে রেখে চলে যায়। পরে সবাই হাসপাতালের সামনে মায়াকে দেখে তাকে ভেতরে নিয়ে যায়। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত মায়ার কিন্তু জ্ঞান ফেরেনি। পুলিশ এসে সিসিটিভি ফুটেজে যখন দেখতে পায় সোহেল ভ্যান চালিয়ে মায়াকে এখানে রেখে চলে গেছে, তখন প্রধান সাসপেক্ট হিসাবে তাকে বাসা থেকে ধরে নিয়ে আসে। এরপর তাকে কেন্দ্র করেই সব কেস সাজায় তারা। তবে শুধু সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা অনুচিত। তাই মালিহা চায় ডিএনএ টেস্ট করাতে, যাতে প্রকৃত ধর্ষককে আইডেন্টিফাই করা যায়। মালিহা এরপর মায়ার কাছের মানুষজনের সাথে কথা বলা শুরু করে। এলাকাবাসীর কাছে মায়ার ব্যাপারে সব পজিটিভ কথাই জানতে পারে সে। তবে মায়ার এক চাচার কাছ থেকে নতুন একটা তথ্য পায়। সেটা হলো মায়ার বাবা মিনহাজ সাহেব 1 বছর আগে মারা গিয়েছিল। তার মৃত্যুকে সবাই অ্যাক্সিডেন্ট বললেও পরিবারের ধারণা সেটা ছিল একটা খুন। মালিহা কিবরিয়াকে আদেশ দেয় মায়ার বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তথ্য জোগাড় করতে। এর মধ্যে থানা থেকে একটা নতুন ইনফরমেশন আসে। এসআই সাহেবের ধারণা মায়ার চরিত্রে কিছুটা সমস্যা আছে। এলাকায় তকদির নামের একটি ছেলে আছে যে প্রায়ই মায়ার পিছু নিত, গোপনে তার ছবি তুলত। তবে এত ডিস্টার্ব করার পরেও মায়া কখনো তার বিরুদ্ধে কমপ্লেন করেনি। তবে মালিহা খোঁজ নিয়ে জানতে পারে তকদির ছেলেটা কিছুটা হাফ লেডিস তথা মেয়েলি স্বভাবের, কাজেই তাকে সন্দেহ করার মতো কিছু দেখে না মালিহা। তবে তার ধারণা বদলে দেয় তকদির। সেদিন রাতে মায়ের ওপর হাসপাতালে অ্যাটাক হয়। তবে মায়ার হঠাৎ জ্ঞান ফিরে এসে চিৎকার শুরু করলে তকদির পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তাকে পালাতে দেখে ফেলে মালিহা। এরপর তারা তাকে ধাওয়া করে। একটা পরিত্যক্ত ভবনে সে লুকানোর চেষ্টা করলে সেখান থেকে তাকে ধরে ফেলে কিবরিয়া। তবে তকদিরের কাছ থেকে কিছু বের করার আগেই সে কিবরিয়ার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। মালিহা এবার থানায় যেয়ে এসআই সাহেবকে দ্রুত তাকদিরকে গ্রেফতার করার জন্য চাপ দিতে থাকে। তবে এসআই বলে তাকদির যে মায়াকে আক্রমণ করেছে তার কোনো প্রমাণ নেই। মুখ ঢাকা থাকায় সিসি ক্যামেরায় ফুটেজে কাউকে দেখা যায়নি। তবে পরদিন আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যায় মায়া। আর মায়ার গায়ে থাকা কয়েকটা ডিএনএ স্যাম্পলের মধ্যে একটা ম্যাচ করে সোহেলের ডিএনএর সাথে। ফলে পুলিশ সন্দেহ করে সোহেলই সবকিছুর সাথে জড়িত। তাকে টর্চার করে তথ্য বের করার চেষ্টা করে যে মায়া কোথায় লাপাত্তা হয়ে গেল। তবে এত কিছুর পরেও মালিহা সোহেলকে বিশ্বাস করছিল, কারণ সোহেল ইম্পর্ট্যান্ট। তার পক্ষে কোনো মেয়েকে ধর্ষণ করা সম্ভব নয়, আর তার ডিএনএ স্যাম্পল ম্যাচ করা কোনো কাকতালীয় বিষয় নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সোহেল শুরুতে মাতাল অবস্থায় মায়াকে না দেখেই প্রস্রাব করছিল। কাজেই মায়ার শরীরে তার ডিএনএ স্যাম্পল পাওয়া যাওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ তার প্রস্রাবের ছিটেফোঁটা মায়ার গায়ে লেগেছে। মালিহা এবার মায়ার বাবার অ্যাক্সিডেন্ট স্পট দেখতে চায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় পুলিশ অ্যাক্সিডেন্টের কথা বললেও সেখানে সেরকম কোনো অ্যাক্সিডেন্টের আলামত পাওয়া যায়নি, যেমন টায়ারের ছাপ কিংবা পেট্রোলের দাগ ইত্যাদি। মালিহার ধারণা মায়ার বাবাকে অন্য কোনো জায়গায় মেরে হাইওয়েতে ফেলে রাখা হয়েছিল, যাতে সবাই অ্যাক্সিডেন্ট মনে করে। মায়ার বাবা মিনহাজ সাহেব পেশায় ছিলেন একজন শিক্ষক। অবসরের পর তিনি রাতের বেলা পড়াতেন স্থানীয় চা শ্রমিকদের, অনেকটা নৈশ স্কুলের মতো। তবে তিনি তাদেরকে পড়াশোনা শেখানোর পাশাপাশি শ্রমিকের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার করতেন। শ্রমিকেরা সবাই তাকে শ্রদ্ধা করে মাস্টার কাকা বলে ডাকত। রাতে ক্লাস শেষ করে মিনহাজ সাহেব কোনো হাইওয়ে ধরে বাড়ি ফিরতেন না। তিনি চা বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতেন। মালিহার ধারণা তাকে কোনো গাড়ি এই চা বাগানের ভেতরেই চাপা দিয়ে মেরেছে। এরপর তার লাশ ফেলে রাখা হয়েছে হাইওয়েতে, যাতে মানুষ মনে করে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে সে মরেছে। কারণ চা বাগানের ভেতরে অ্যাক্সিডেন্ট হলে মানুষ সন্দেহ করবে চা কোম্পানির গাড়িগুলোকে, কারণ চা বাগানের ভেতরে চা কোম্পানির গাড়ি ছাড়া অন্য কিছু চলতে পারে না। হতে পারে চা কোম্পানির মালিকেরাই নিজেদের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য মেরে ফেলেছিল মায়ের বাবাকে।
কিবরিয়া আবারও মালিহাকে সতর্ক করে এসব নিয়ে আগাতে, কারণ এই জায়গাটা যেমন খারাপ, জায়গার মানুষগুলো তেমন খারাপ। তবে মালিহা একদম ডিটারমাইন্ড এই কেস সলভ করার ব্যাপারে। সেদিন রাতে মালিহা এই চা বাগানের অফিসে গোপনে প্রবেশ করে। তাদের যে যানবাহনের রেজিস্টার খাতা আছে সেটা চুরি করে নিয়ে আসে। তবে বের হবার আগেই হঠাৎ করে তাকে দেখে ফেলে সেখানকার গার্ডরা। তারা মালিহাকে ধাওয়া করে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু কিবরিয়া তাকে টান দিয়ে ঝোপের আড়ালে নিয়ে ফেললে সেই যাত্রায় মালিহা বেঁচে যায়। তবে বাসায় এসে সে দেখে রেজিস্টার খাতায় যেদিন মায়ার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনের পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে। তবে মালিহা সেই পাতার পেছনে সাদা কাগজে লিখা দাগের ওপর পেন্সিল ঘষে পুরনো লেখা উদ্ধার করে। সে দেখতে পায় সেদিন রাতে চা বাগান থেকে একটা গাড়ি বের হয়েছিল হাইওয়েতে যাবার জন্য, যেই গাড়িটা ছিল সোহেলের নামে রেজিস্টার করা। সোহেলের গাড়ির পরে সেদিন রাতে চা বাগানের রাস্তা দিয়ে আর কোনো কোম্পানির গাড়ি যায়নি। মালিহার মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে বুঝতে পারে সোহেল তাকে পুরো সত্যিটা বলেনি, কিন্তু এর মধ্যে তার বাসাতে দুর্বৃত্তদের অ্যাটাক হয়। সম্ভবত সে যে চা বাগানের অফিস থেকে এই ফাইলটা চুরি করেছে সেটা সবার মধ্যে জানাজানি হয়ে গেছে। তবে ভাগ্যক্রমে সেখানে কিবরিয়া উপস্থিত হয় এবং প্রাথমিক হামলা ঠেকায়। ততক্ষণে খবর পেয়ে পুলিশ চলে আসে। তবে এবারও তারা তেমন একটা সাহায্য করতে পারে না। মালিহাকে আবারও তারা বলে এসব তদন্ত ছেড়ে দিয়ে ঢাকায় চলে যেতে। পরদিন সোহেলকে কোর্টে নিয়ে যাবার কথা ছিল চালান করে দেওয়ার জন্য। মালিহা সোহেলকে সেদিন চা বাগানের রাতে গাড়ি নিয়ে কি করছিল জিজ্ঞেস করার জন্য কোর্টে যায়, কিন্তু কোর্টে ঢোকার আগ মুহূর্তে পুলিশের গাড়ি বহরের উপর হামলা হয় এবং গোলাগুলির মধ্যে কেউ সোহেলকে ছুরি মেরে চলে যায়। পরে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু এভাবে জজ কোর্টের সামনে ভরা মজলিসে সোহেলকে যে হত্যা করা হয়েছে পুরো ঘটনাটাই সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। এই ভিডিও মালিহা দেখে চমকে যায়, কারণ ভিডিওটাতে সে পরিচিত একটি মুখকে দেখতে পেয়েছে সোহেলকে হত্যা করার ঘটনায়। সাথে সাথেই সে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পুলিশকে পাঠায়। তারা দেখতে পারে সেই গোলযোগের মধ্যে সোহেলকে আসলে হত্যা করেছিল কিবরিয়া। তার মানে বোঝা যাচ্ছে কিবরিয়া আসলে কোনো সাংবাদিক নয়। পুলিশ কিবরিয়াকে ধরার জন্য তার ঠিকানা যায়। মূলত সে তার দলবল নিয়ে একটা গ্যারেজে রাজত্ব করত। পুলিশ আসার খবর পেয়ে সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। থানাতে গিয়ে কিবরিয়া কিন্তু মোটামুটি সহযোগিতাপূর্ণ আচরণ করে। সে তাদেরকে ডেকে নিজ থেকেই পুরো ঘটনা বলে সমস্ত জট খুলে দেয়। যাকে আমরা এতক্ষণ কিবরিয়া নামে জেনেছি তার আসল নাম হচ্ছে রজব। আসল সাংবাদিক কিবরিয়াকে এই রজব মালিহা আসার খবর পাবার পর মারধর করে এক জায়গায় আটকে রেখেছে। যেহেতু সে জানত মালিহা এর আগে কখনো সিলেটে আসেনি এবং স্থানীয় সাংবাদিক কিবরিয়াকেও চেনে না, কাজেই সে নকল কিবরিয়া সেজে সবসময় মালিহার সাথে সাথে থেকে তার সমস্ত অ্যাক্টিভিটি নজরে রাখার সিদ্ধান্ত নেয়। কথা বলতে বলতে কিবরিয়া মালিহার হাতে ভাগ্য দেখে দেওয়ার অভিনয় করে শক্তভাবে তার হাত চেপে ধরে এবং মচকে দেয়। পরে অবশ্য পুলিশের এসআই এর মার খেয়ে ছেড়ে দেয়। এটি মূলত মালিহার শাস্তি ছিল। সে এতদিন ধরে কেন এই ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করলো সেটার জন্যই রজব তাকে ছোটখাটো একটা পানিশমেন্ট দিয়ে দিল। এবার পুরো ঘটনার জট খোলা যাক। এই রজব মূলত চা বাগানের মালিকদের ডান হাত। সে তাদের হয়ে সমস্ত ডার্টি ওয়ার্ক করে থাকে। মায়ার বাবা মিনহাজ সাহেব যখন শ্রমিকদেরকে নিজেদের অধিকার নিয়ে সচেতন করা শুরু করে তখন থেকে সে হয়ে যায় চা বাগানের মালিকদের শত্রু। শ্রমিকেরা অধিকার সম্পর্কে সতর্ক হয়ে গেলে তাদেরকে আর ধোঁকা দেয়া যাবে না। তাদেরকে কম বেতন দিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করানো যাবে না। এ কারণে রজবকে দায়িত্ব দেওয়া হয় মিনহাজ সাহেবকে আটকানোর জন্য প্রাথমিকভাবে তাকে সতর্ক করতে। তবে প্রাথমিকভাবে সতর্ক করলেও মিনহাজ সাহেব শোনে না, ফলে তাকে মেরে ফেলা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। ওই রাতে বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রথমে তারা গাড়ি নিয়ে তাকে ধাক্কা দেয় এবং পরে গলায় ফাঁস পুড়িয়ে মেরে ফেলে। সেই সময়ে ওই রুটে গাড়ি চালিয়ে আসছিল সোহেল। সোহেল দেখে ফেলে এই দৃশ্য। সোহেলকেও মৃত্যুর ভয় দেখিয়ে রজব মিনহাজ সাহেবের লাশটাকে হাইওয়েতে নিয়ে ফেলায়। এমনভাবে সব ঘটনা সাজায় যাতে সবাই মনে করে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সোহেল যাতে কোনো কিছু ফাঁস করতে না পারে সেজন্য তাকে দিয়েই লাশটা হাইওয়েতে ফেলায়, যাতে সোহেল কোনো কিছু ফাঁস করলে তাকেও মামলায় জড়িয়ে দেওয়া যায়। কিন্তু মিনহাজ সাহেবের মেয়ে মায়া ঠিকই বুঝে যায় তার বাবা হত্যাকাণ্ডের পেছনের রহস্য। তার বাবা প্রায় বলতেন একদিন শ্রমিকদের সচেতন করার অপরাধে চা বাগানের মালিকেরা তাকে মেরে ফেলবে। মায়া অবশ্য ভয় না পেয়ে এবার বাবার পদাঙ্ক অনুসরণ করতে থাকে। সে নিজেই এবার শ্রমিকদের নৈশ স্কুলে পড়ানো শুরু করে।
একইভাবে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করতে থাকে মায়া। চা বাগানের মালিক এবার রজবকে নির্দেশ দেয় মায়াকেও শেষ করে দেওয়ার। কিন্তু রজবের লোকেরা এখানে একটা ভুল করে বসে। তারা হত্যা করার জন্য গেলেও মায়াকে দেখে লোলুপ্ত হয়ে পড়ে এবং তাকে বাসে তুলে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে মৃত ভেবে মায়ার আহত শরীরকে ফেলে দেয় হাইওয়েতে। সেখানেই তাকে খুঁজে পায় সোহেল। সোহেল প্রথম দিন সাংবাদিক ছদ্মবেশে রজবকে দেখে চমকে গিয়েছিল, কিন্তু রজব তাকে আড়ালে ডেকে থ্রেট দিয়েছিল যে মুখ খুললে তার অন্ধ মাকে মেরে ফেলবে। এ কারণে রজব এতদিন মুখ খুলতে পারেনি। পরবর্তীতে মায়ার যখন জ্ঞান ফিরে আসে তখন রজব তাকে অপহরণ করার জন্য তাকদিরকে ব্যবহার করে। তবে তাকদির মায়াকে উঠিয়ে আনতে না পারলেও একটা কাজ করেছিল, সেটা হলো ডাইভারশন ক্রিয়েট করেছিল। যখন ওরা সবাই তাকদিরের পিছনে ছুটছিল সেই সময়ে রজব তার লোকদেরকে নিয়ে মায়াকে উঠিয়ে নিয়ে আসে এবং মায়াকেও মেরে ফেলে। এখন মনে হতে পারে শ্রমিকদের নৈশ স্কুলে পড়ানোর জন্য এতগুলো মার্ডার কেন করবে কেউ? বিষয়টার অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক ব্যাপক। শ্রমিকেরা সচেতন হয়ে জনপ্রতি মাত্র ১৮০ টাকা বেতন বাড়ানোর দাবি তুলেছিল। এই চা বাগানগুলোতে প্রায় ১ লক্ষ শ্রমিক আছে। তাহলে প্রতিদিন বেতন বাবদ বাড়তি খরচ হতো ১,৮০,০০,০০০, মাসে ৫৪ কোটি, বছরে ৬৪৮ কোটি। এত টাকা বাঁচানোর জন্য মাত্র ৩টা খুন তাদের কাছে কোনো ব্যাপারই না। এমনকি সব জায়গায় তাদের লোক আছে। এই যেমন ডিএনএ টেস্ট রিপোর্টে শুধু সোহেলের স্যাম্পল রেখে বাকিদের ডেটাও মুছে ফেলা হয়েছিল, যাতে সোহেলকে সহজে ফাঁসিয়ে দেওয়া যায়। সবচেয়ে বড় কথা, এই যে মিনহাজ সাহেবের হত্যা বা মায়ার হত্যা, এসবের কোনো প্রমাণ নেই। সোহেল হত্যাকাণ্ডের জন্য হয়তো রজব কয়েক বছরের জেল খাটবে, কিন্তু সে কোনো কিছুই স্বীকার করবে না। আর তার মালিকেরা তাকে বাঁচাবে এ ব্যাপারে সে নিশ্চিত। আর বাস্তবেও তাই দেখা যায়। পরদিন ভোর হতেই এসআই খবর পায় তার অন্য থানায় পোস্টিং হয়ে গেছে। আর মালিহা তার সম্পাদকের কাছ থেকে ফোন পায় তাকে ক্রাইম রিপোর্ট থেকে সরিয়ে বিনোদন পাতায় পোস্টিং করে দেয়া হয়েছে। অর্থাৎ উপর মহল থেকে এই কেসটা এখানেই শেষ করে ফেলা হলো। সবকিছু জানার পরেও শুধুমাত্র প্রমাণ এবং ক্ষমতার অভাবে এসআই সাহেব এবং মালিহা কেউই এই ঘটনাটা নিয়ে আর তেমন একটা ঘাটাঘাটি করতে পারবে না। অপুরুষ নাটকের কাহিনী এখানেই শেষ হয়। অপুরুষ শব্দটার শাব্দিক অর্থ বিবেচনা করলে যেটা দাঁড়ায় সেটা হলো যে পুরুষ নয়। সিনেমাতে সোহেল ছিল অপুরুষ, অর্থাৎ নপুংসক, যার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না। কিন্তু অন্য যে সমস্ত পুরুষ যাদের মধ্যে পুরুষত্ব ছিল তাদেরকে কিন্তু আমরা সোহেলের চেয়ে বেশি অপুরুষোচিত কাজ করতে দেখেছি। যেমন ধরুন সিনেমার প্রথমে দেখানো সেই ছেলেটা যে তার গার্লফ্রেন্ডকে এক্সপ্লয়েট করে ব্যবহার করে আসছিল দিনের পর দিন, অথবা রজবের মতো লোকেরা যারা সামান্য টাকার জন্য একটা মানুষকে মুহূর্তেই খুন করে ফেলতে পারে, কিংবা সেই চা বাগানের ক্ষুধার্ত মালিকেরা যাদের কোটি কোটি টাকার সম্পদ থাকার পরেও শ্রমিকদের সামান্য মজুরি থেকে বঞ্চিত করার জন্য রক্তের বন্যা বইয়ে দিতে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বোধ হয় না। কাজেই আপনি কাকে অপুরুষ বলবেন সেটা ভেবে দেখাটা কিন্তু জরুরি। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।